এই 25 বছরে প্রাক্তনীর অনুষ্ঠান করতে গিয়ে আমাদের বারবার যারা সেই সময়কার মানুষ আছে 25 বছর আগেকার এইরকমই ফেব্রুয়ারি মাসের একটি দিনে 20 তারিখে আমাদের যে প্রথম পুনর্মিলন উৎসব বার্ষিক সাধারণ সভা হচ্ছিল তার কথা অনেকেরই মনে পড়তে পারে। আমরা এবারের অনুষ্ঠানে সেই দিনের কথা নিশ্চয় স্মরণ করব। আমরা কতগুলো পরিবর্তন করেছি, দেখেছেন আমাদের বসার জায়গাগুলো আমাদের এই প্রাক্তনী স্থপতি যারা তাদের নামে উৎসর্গ করা হয়েছে। কোনোটা পূর্ণেন্দু স্যারের নামে, কোনোটা বিশ্বনাথ বাজপেয়ীর নামে, কোনোটা ডাক্তার কুণ্ডুর নামে, কোনোটা সুজিত ভট্টাচার্যের নামে, কোনোটা তাপস মৈত্রর নামে, কোনোটা বাসুদেব চট্টোপাধ্যায়ের নামে আমরা উৎসর্গ করেছি। আর এই মঞ্চটা আমরা মলয় সেনগুপ্তের নামে ডেডিকেট করেছি। এই কারণে প্রথমবারের জন্য প্রাক্তনী কোনো মঞ্চে একজন প্রাক্তনীকে স্মরণ করছে। কারণ আমার এই 25 বছরের প্রাক্তনী জীবনে এই কলেজে কাজ করেননি কেবল প্রাক্তনী হিসাবে প্রাক্তনীর সাথে যুক্ত ছিলেন, এরম ডেডিকেশন তার পদমর্যাদায় থেকে আমি মলয় সেনগুপ্ত প্রায় অদ্বিতীয় বলা যেতে পারে। কাছাকাছি ছিলেন দুলালবাবুরা, দুলালবাবু আজকে উপস্থিত নয়, সেই জন্য আমরা মলয় সেনগুপ্তর নামে এই মঞ্চটা ডেডিকেট করেছি। এখন প্রদীপ প্রজ্বলন কর্মসূচি আমাদের। প্রদীপ প্রজ্বলন করতে আমি ডেকে নেব আমাদের সেই 25 বছর আগে যারা এই সংগঠন গড়ার কুশীলবের মধ্যে ছিলেন। আমি ডাকবো স্যার পার্থসখা বসু, আমি ডেকে নেব স্যার কামাখ্যা প্রসাদ গুহ, আমি ডেকে নেব স্যার সোমেশ রায় এবং স্যার বিশাল গুপ্ত। 25 বছর আগেকার সেই যে মুহূর্ত, উদ্বোধনের যে মুহূর্ত, তারাই প্রদীপ জ্বালিয়েছিলেন সেই সময়। আজকে আক্ষরিক অর্থে তাদের হাত দিয়ে এই প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের সূচনা হল। আমি বিপাশাকে বলবো, হ্যাঁ বিপাশা সাবধানে। প্রাক্তনীর এই শিক্ষা অনির্বাণ থাকুক। এবার অনেকগুলি চেয়ার মঞ্চে আছে, কিন্তু আমরা মঞ্চে কাউকে বিশেষভাবে বসার জন্য আমন্ত্রণ করছি না। তার কারণে 25 বছরে আমরা যাদের হারিয়েছি তাদের স্মরণে জায়গাটা শূন্য থাকুক।
এবং আমি আমাদের এই সংস্থার স্বাগত ভাষণ সাধারণত দেন আমাদের সভাপতি, কলেজের প্রিন্সিপাল, কিন্তু এই 25 বছর অনুষ্ঠানে এসে আমরা ঠিক করেছি 25 বছর আগে যাদের হাত দিয়ে এই সংস্থা তার চলা শুরু করেছিল তাদেরই একজন আমাদের মাস্টারমশাই, উদ্বোধনী ভাষণ তো একজনেরই হয়, আমাদের মাস্টারমশাই অধ্যাপক ডক্টর পার্থ শাখা বোস। আমি তাকে অনুরোধ করব যে আমাদের এই 25তম বার্ষিকীর উদ্বোধনী ভাষণ তিনি দেবেন। এখানে আমি দেখতে পাচ্ছি বেশিরভাগই আমার ছাত্র এবং নাতি ছাত্র, বিশদ বিবরণ পরে আসবে, এবং আর সবাই তাদেরকে আজকে এই অনুষ্ঠানে আমি সবার পক্ষ থেকে স্বাগত জানাই। সবার কাছ থেকে সবাইকে আমি স্বাগত জানাই। এইটাই একমাত্র কথা হওয়া উচিত আমি মনে করি স্বাগত ভাষণ। কিন্তু এক্সপেকটেশনটা ছাত্রদের তরফে অনেক বেশি থাকে। আমি বলতে অভ্যস্ত নই। এই দায়িত্বভার যিনি নিতেন, যার কাজের উপর দিয়ে আমরা চলে যেতাম, তাকে সর্বপ্রথম আমি স্মরণ করছি, পূর্ণেন্দু সেন, অধ্যাপক পূর্ণেন্দু সেন। অধ্যাপক পূর্ণেন্দু সেনই আমাদেরকে শিখিয়েছিলেন যে কিভাবে বেশি লোককে একসাথে নিয়ে চলতে হয়। আমি আবার সেই আবেদন সবার কাছে প্রথমেই রাখব যে সেই শূন্য আসনগুলো এদের দিয়েই আজকে অনুষ্ঠান সভায় রাখা হয়েছে, এদের আসার জন্যে, স্বাগত জানানোর জন্যে। সেই কথাটা মনে রেখে আমরা যেন এগোতে পারি। যখন প্রথম প্রস্তুতি অনুষ্ঠান হচ্ছে, আমরা সেটাকে প্রথম ধরি 8ই অগস্ট 1999। সেই সময় ছোট্ট জিনিস আমি একটু মনে করাতে চাই। সেই সময় প্রবীণতম যে সদস্য ছিলেন বার অ্যাসোসিয়েশনে, সম্ভবত তিনি প্রেসিডেন্টই ছিলেন, ভীষণ বলতে পারবেন, উনি এসে তার 92 বছর বয়সে আমাদের এখানকার বৃক্ষরোপণ করেন। আমি নামটাও মনে আছে, আমি সেটা বলতে পারবো। যাই হোক, যদি কোনো জায়গায় যাই, তুমি আছো, তুমি এটা ঠিক করে দেবে। তার কারণ আমি বলতে সত্যিই অভ্যস্ত নই, কিন্তু আমাকে আজকে সবাই চাইছে দেখে আমাকে আসতে হয়েছে এখানে। আমি আমার কোনোরকম ভাবে আমার মুখ থেকে আজকে যেন এইরকম নিজের কথা না বেরোয়, এইটা আমি আমার কলেজ মাতৃকার কাছে প্রথম প্রার্থনা করেছিলাম। আমি গত 2 রাত্রি আমি সমস্ত ওই এখনকার যে গ্রুপ আছে সেই গ্রুপের ইয়েগুলো ফলো করি। আমি জানি আজকে নতুন নতুন প্রবলেম, নতুন নতুন সমস্যা সম্মুখীন হচ্ছে। যেন আমার মুখ থেকে কোনো কটু কথা, আমার একেবারে যে সবচেয়ে বেশি ক্রিটিক, তার দিকেও যেন না বেরোয়। তবে হ্যাঁ,
ফাঁকে কথা বলতে গিয়ে আমি যদি দুটো একটা সেই পুরনো দিনে যারা পথ প্রদর্শন করেছিলেন তাদের নাম আমি করি, তাহলে আমি জানি যে সেটা সবার কাছে গ্রাহ্য হবে। সুতরাং সেই জায়গাটা আমাকে সব আগে চিন্তা ভাবনা করে আমাকে সেই বিশেষ কথা বলতে হবে। সেই দিনের সেই ব্যাপারে একটা ছোট্ট ঘটনা আমি বলবো, যে ওই গাছের কোন গাছ আমি ওখানে বৃক্ষরোপণ করবো, বৃক্ষরোপণে কোন গাছটাকে লাগাবো, সেইটা নিয়ে কিন্তু আমাদের অনেক চিন্তা ভাবনা ছিল। রঞ্জিত মারঠিকে আমি দেখতে পাচ্ছি না। রঞ্জিত মারঠি ইদানিং কালে খুব বেশিভাবে এগিয়ে এসেছে। রঞ্জিত মারঠির ওইখানে পূর্ণেন্দুদের বাহন আমি ছিলাম আমার স্কুটারের জন্য, সেই জন্য আমি পূর্ণেন্দুদাকে সেই স্কুটারে নিয়ে ওই রঞ্জিত মারঠির ওই জায়গাতে সংলগ্ন একটা এলাকায় অনেক ধরনের বিভিন্ন ধরনের গাছপালা ছিল, এবং তার বক্তব্য আমি শুনতে গিয়েছিলাম যে কোন গাছ লাগালে ভালো হয়। বিভিন্ন জনের বিভিন্ন সাজেশন ছিল। তো সেই সাজেশন সমস্ত কিছু মানে আমরা দেখে এসেছিলাম গাছপালার সম্পর্কে সম্যক ধারণা যাতে অন্তত একটুখানি প্রাথমিক ধারণা, সম্যক না প্রাথমিক ধারণা যাতে করতে পারি সেটার জন্য। তো যাই হোক, আমি রঞ্জিত মারঠিকেও আজকে আমি চাইছিলাম যে এখানে থাকলে আমার ভালো লাগতো। তো পীযূষও প্রথম দিন থেকেই আছে। আচ্ছা যাই হোক, এরকম একটু ধরিয়ে দিও বা। সেইখানে সমস্ত গাছকে অতিক্রম করে যে গাছটা প্রাধান্য পেয়েছিল সেটা হচ্ছে স্বর্ণচাপা গাছ, প্রপোজড বাই অধ্যাপক সুশান্ত চ্যাটার্জি, মানে সেকেন্ডেড বাই অল, আমিও তার মধ্যে ছিলাম। সেই স্বর্ণচাপা গাছটা পিটি থিয়েটারের কাছে, ওটা তো আমাদের সেই মিটিং হয়েছিল, বলছি আমি সেটা, আমি ওইটার দিকেই বেশি ফোকাস দেবো আজকে আমার বক্তব্যের মধ্যে। যাই হোক, তার ঠিক দক্ষিণ দিকে, দক্ষিণ পূর্ব কোণে সেই গাছটা আজও সগৌরবে বিরাজ করছে। আমার দেখে খুব ভালো লাগে। সেই গাছটা শুধুমাত্র একটা অর্ডিনারি গাছ না, গন্ধ বিতরণকারী পুষ্প প্রসবিনী গাছ। এই কলেজ মাতৃ সময়, কলেজ মাতৃর প্রতীক আমরা মনে করতে পারি। সেই গাছটাকে কিন্তু আমরা যতদিন ছিলাম ততদিন পর্যন্ত সেটি গাছটাকে আমরা পরিচর্যা করেছি, মানে ততদিন পর্যন্ত প্রয়োজন হয়নি, প্রথম দিকেই একটু প্রয়োজন হয় করেছি। এখনো সে প্রশ্বাস প্রদায়িনী অক্সিজেন প্ল্যান্ট হিসেবে সগৌরবে সেখানে আছে। আমার ভালো লাগে। আবার আজকেও সেই গাছটাকে দেখে আসার ইচ্ছে আছে, কিন্তু শরীর কোন সময় বিগড়বে আমি জানি না। আমি গত 2 রাত্রি বর্তমান পরিস্থিতি চিন্তা ভাবনা করে ঠিকমতো ঘুমাতে পারিনি। সেটা আমার জন্য নয়, আমি যাব, কয়েকদিন আছি, হয়তো কয়েক বছরও পরে টিকে যেতে পারি, কিন্তু আমার হারাবার কিছু নেই। কিন্তু কি করে এই সংস্থাকে 25 বছরের সেই যারা সব ছিলেন এখানে, সেই দিনকার সেই সব স্পিরিট আমরা জানি, কেমিস্ট্রিতেও জানি যে উবে যায়, যেন উবে না যায়। সেই স্পিরিটটা যেন আজকেও সেই রকম ভাবে থাকে। সুতরাং আমার প্রথম আবার বক্তব্য হচ্ছে যে এত লোককে নিয়ে চলতে গেলে বিভিন্ন ধর্মের, বিভিন্ন মানে কালচারের, বিভিন্ন প্রাতিষ্ঠানিক মানে সমস্ত বিষয় নিয়ে তারা উন্নত, সেই সমস্ত লোকজনদেরকে নিয়ে চলতে হয়েছে, তাদের কথা শুনতে হয়েছে, সেই মতো চলতে হয়েছে। সবকে নিয়ে সমন্বয় সাধন করাটাই তো মায়ের মানে লক্ষ্য, আমরা তো সেটা বুঝি। ফলে
এই অন্তরাত্মার ডাক বলুন যারা এই ব্যাপারে বিশ্বাসী, কি সেই মাতৃকার ডাক বলুন যারা ওই দিকের বিশ্বাসী, তার ডাকেই আমি কিন্তু 80 বয়সে ঠিক মতো মানে খানিক বিস্তৃতি হয়ে গেছে আমার, তা সত্ত্বেও আমি কিন্তু এই আহ্বানকে উপেক্ষা করতে পারিনি। আমি পঞ্চাননকে অনুরোধ করব, পঞ্চানন যেন সামনের সারিতে কোনো একটা জায়গাতে এসে বসে। তো যাই হোক, পঞ্চাননের একটু আমি বলি, ক্যালকাটা চ্যাপ্টারে যারা প্রথম দিককার সব বড় বড় স্টলার্স ছিলেন, তার পরবর্তী দ্বিতীয়তে মানে তারা বেশিরভাগই তো আজকে নেই, আর যারা বা আছেন, যারা আছেন এখনো, তারা আসার মতো সুযোগ এবং সামর্থ্যের মধ্যে নেই। সেই জন্যে পরবর্তীতে আগে মিহির সেন, জহর সেন, এদের নাম উল্লেখ করা আমার অবশ্যই কর্তব্য। এরা ছিলেন, মিহিরবাবু অনেকদিন ধরে সেই ক্যালকাটা চ্যাপ্টারটাকে ভালোভাবে চালিয়েছেন, আমি জানি। তো তার পরবর্তীতে যিনি ছিলেন সে হচ্ছে আমাদের পঞ্চানন, এবং পঞ্চানন তার সেই ছোট্ট গাড়িতে আমাদেরকে যে মানে আমরা এখান থেকে গিয়েছিলাম, তার ক্যাপাসিটির বাইরে গিয়ে যে এটা দিয়েছিল সেটা কিন্তু আজকে স্মরণ করার যোগ্য। আমি মানে খুবই কৃতজ্ঞ চিত্রে সেই ব্যাপারটা স্মরণ করছি। দুটো একটা এইরকম লোকের নাম হয়তো আমার মনে আসবে, আমার মুখ দিয়ে বেরোবে, কিন্তু সেই সমস্ত নাম যেন আমার মুখে না আসে যাদের সঙ্গে নানান ধরনের তর্ক ঝামেলায় আমি বিভিন্ন সময় জড়িয়ে পড়েছি বা জড়াতে হয়েছে। তার কারণ স্বাগত ভাষণ আমি মনে করি আমার অন্তরাত্মা যেরকম বলে সেই অনুসারে ওই রকম হওয়া উচিত। তা আমি সেই উচিতের বিধিটাকে লঙ্ঘন করতে চাই না। অনেকে এসেছিলেন, কার কথা বলবো আর কার কথা বাদ থেকে যাবে। বাদ থেকে গেলে তো তিনি মনে মনে দুঃখ পাবেন। সেই দুঃখ পাওয়ার ভয়ে আমি তাদের নামও বলতে পারছি না, মানে যাদের নাম আমার এই মুহূর্তে মনে আসছে তাদের নাম আমি বলতে পারছি না, উল্লেখ করতে পারছি না, কারণ অনেকেই অনুল্লেখিত থাকবে। সেই নামগুলোর কথা চিন্তা করে আমি এটা করছি না, কেউ অন্যরকম ভাববেন। যারা সেই তখন থেকে এতদিন পর্যন্ত নিরলস কাজ করে গেছেন ভাববেন। নিরলস কাজ করার মধ্যে প্রথম দিককার অনেকে ছিলেন, পরবর্তীতে এই 25 বছরে বিভিন্ন ঘাত প্রতিঘাতে নানান তাদের ব্যক্তিগত সমস্যা এবং অন্যান্য নানা সমস্যাতে তারা হয়তো ঠিক মতো পরে যোগাযোগ রাখার তাদের পক্ষে সম্ভব হয়নি। আবার আমি নেতৃত্বকে এও বলবো, আগেও বলেছি, যখনই আমার সঙ্গে পরামর্শ করতে আসে তখন মনে থাকলে আমি বলি যে দেখো, ওই যে আমরা ঘাড় খুঁজে আমাদের কামাখ্যা দিস্তার পর দিস্তার নাম লিখে গিয়েছিল সদস্যদের, সেই সদস্যরা তাদের কাছে আমরা দায়বদ্ধ ছিলাম। আমরা আমি বলতে চাইছি এটাকে দুই ভাগে ভাগ করা যায়। এই বিগত 25 বছরকে দুই ভাগে ভাগ করা যায়, ক্লিয়ার কাট দুটো ভাগে ভাগ করা যায়। সেটা অন্য কোনো দিক থেকে আমি বলবো না, শুধুমাত্র কালি কলমের যুগ আর একটা হচ্ছে ইন্টারনেটের যুগ। এই ট্রানজিশন পিরিয়ডটা কিন্তু একটু মানে যা হয় সব জায়গাতেই ট্রানজিশন পিরিয়ডটা একটা অসুবিধাজনক পরিস্থিতিতে থাকে। সেই অসুবিধাজনক পরিস্থিতি কিন্তু কাটিয়ে উঠতে পারেনি। আমি নেতৃত্বকেও বলেছি যে আমরা তো তাদের প্রতি দায়বদ্ধ ছিলাম। তারা এই কথা বলার না পেছনে আমার অসুবিধা হচ্ছে। এখন কথা হচ্ছে যে সেই যে দিস্তা দিস্তা নামগুলো কামাখ্যা ঘাড় বুঝে লিখেছিল, সেই লেখার নামগুলোর প্রতি আমরা কিন্তু দায়বদ্ধ এখনো আছি। তার কারণ সেগুলো ছিল আজীবন সদস্য না, সেগুলো ছিল
1 বছরের সদস্যদের নাম। তখন সেই সংখ্যাটা প্রায় 1600-1700 ছিল। হবে না কেন? সামনে তো ছিল আমাদের 150 বছর উদযাপনের সেই বিরাট একটা কর্মকাণ্ড, যেখানে সোমেশ, আমাদের সোমেশ, এইভাবে আমার বলাটা ঠিক না হয়তো জানি না, কিন্তু সোমেশ স্যারই আমি বলি, প্রিন্সিপাল সোমেশ স্যার। কেন বলি? ওই চেয়ারের সম্মানার্থে, সোমেশের সম্মানার্থে না, চেয়ারের সম্মানার্থে সোমেশ সেই পিরিয়ডটা, সেই অনুষ্ঠানটাকে প্রিন্সিপাল হিসেবে আমাদেরকে বলতে মানে কি, এখানে এই যে আমি কাকে সংবর্ধনা জানাবো, কাকে আমি করবো, ওই কি বলে স্বাগত জানাবো, আমিও যা সেও তাই, কাকে জানাবো? আমি নিজের মনকে জিজ্ঞাসা করেছি, তুমি আর সবাইকে জানাও, তারা তোমাকেও সহ নিয়ে অন্য সবাইকে জানাবে। এই যে অন্তরাত্মা থেকে আমি এটা পেয়েছি, সেই অন্তরাত্মার অনুভূতিটা আমি চাই সবাই একটু ভাবুন। দেখো আমি কখনো দেখুন বলে ফেলবো, চিন্তা করবেন না, আমার যে বয়োজ্যেষ্ঠ এখানে আছে। আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই তো পঞ্চেন্দ্রিয়। সেই পঞ্চেন্দ্রিয় দিয়ে আমরা সমস্ত কিছু চিন্তা, দৃশ্য জগতের সমস্ত কিছু আস্বাদন করি। তাহলে এই যে ব্যাপার, তার মধ্যে খুব ভালো করে লক্ষ্য করুন, আমি অনেক লক্ষ্য করে এটা বলছি, তার মধ্যে আমরা চোখ একবারে 1 নম্বর, চোখ দিয়ে যা দেখবো আমরা ধরেই নেবো এটা বিশ্বাসযোগ্য, কিন্তু সেখানে ভুল হয়, আমি পরে দেখাতে পারবো, এইখানে না, এই মঞ্চে না। কান দিয়ে আমরা শুনবো, মন দিয়ে শুনবো, শুধু কান দিয়ে শোনে না, মন দিয়েও শোনে। কিন্তু মুখ দিয়ে আমরা বলবো ঠিক কথায়, স্বাদ গ্রহণ করবো ঠিক কথায়, জিহ্বা। কিন্তু আমরা যদি সবাই একসঙ্গে মুখ দিয়ে কথাবার্তা আরম্ভ করি, সেটা হট্টগোল হবে। পশু পাখি জন্মে পশু পাখি, মানুষ কিন্তু জন্মে মানুষ নয়, তাকে এইসব জিনিসগুলো মেনে চলতে হয়। সেই জন্যে যখন অন্য কেউ কথা বলছে, তখন যদি কেউ আরেকজন কথা বলে, সে তাতে কান অতটা কাজ করে না, চোখ অতটা কাজ করে না, আমার ফোকাসটা নড়ে যায়। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো সবাইকে আমি অনুধাবন করতে বলছি, দয়া করে আপনারা অনুধাবন করুন। এই যে করুন বলছি, এই করুন কাকে বলবো? আমি আমাকেও বলতে পারি। তার কারণ হচ্ছে আমি যে বলছি কপচালো কথা, পুঁথিগত কথা, কখনোই এটা অ্যাবসলিউট হতে পারে না। দেখো আমাদের এতগুলো মাথা, বাড়িতে আমি 4-5টা মাথা নিয়ে ঠিক মতো চলতে পারি না, বাড়ির নানান ধরনের সমস্যা হয়। তাহলে এতগুলো মাথাকে নিয়ে আমি কি করে চলবো একসঙ্গে? সেখানে ধৈর্যশীল হতে হবে, কথাবার্তা একে একে বলতে হবে। সুতরাং জিহ্বার বেলায় কিন্তু সেই স্বাধীনতা নেই যেটা চোখের স্বাধীনতা আছে, যেটা কানের স্বাধীনতা আছে। কান সবকিছু মেনে নিয়েও মন সংযত করে সবকিছু শুনতে পারে। চোখ সবকিছু বৈদৃশ্য বাদ দিয়ে সংযত করে একটা জায়গায় স্থির হতে পারে। মুখ করে না। সুতরাং একসঙ্গে যদি সবাই মিলে আমরা ডেকে উঠি, সেটা হবে। সুতরাং আপনারা নিজ নিজ বক্তব্য বলবার সবাই সুযোগ পাবেন, সেই অনুসারে আপনারা নিজ নিজ বক্তব্য বলুন, এবং তার মধ্যে যেটা বেরিয়ে আসবে, যে জিনিসটা বেরিয়ে আসবে, সেই জিনিস অনুসারেই, সেই কথা অনুসারেই আমাদেরকে চলতে হবে। আমরা চলবো এই অঙ্গীকার করি আগে, মনে নিজের জন্য। আগে আমি যদি নিজে ভালো হই, কেউ কাউকে ভালো করতে পারে না। আমি নিজের থেকে বুঝেছি। এখন সবাই আমরা শিক্ষিত, সবাই আমরা উচ্চ পদে আসীন ছিলাম, কেউ কাউকে অন্যের কথা শেখাতে পারে না। নিজের বিবেক যতদিন পর্যন্ত না উন্মোচিত হয়, সে নিজে ভাবুন কোথায় আমার ত্রুটি হচ্ছে, সেই জায়গাটা আমি ঠিক করি। আমি কান চোখ খোলা রেখে মুখ একটু বন্ধ করি। এই কথাটা ভীষণভাবে প্রযোজ্য। সবাইকে আমি উষ্ণ স্বাগত জানিয়ে
তাদেরকে এই প্ল্যাটফর্ম ইউজ করে তাদের নিজ নিজ বক্তব্য, নিজের চিন্তাধারা নিয়ে বক্তব্য উত্থাপন করতে আমি বলছি। এর মধ্যে কোনো রকম আমার ইয়ে নেই, দ্বিধাদ্বন্দ্ব নেই, যে বক্তব্যটা উঠে আসবে সেইটাই হবে সবার বক্তব্য। আমি বলেছিলাম যে এইখানে কতগুলো কাগজ আপনারা রাখুন, মানে দেবজ্যোতিকে বলেছিলাম কতগুলো খাতা বা কাগজ এখানে রাখো, 4-5 জন বর্তমান অপেক্ষাকৃত কম বয়সী ছাত্রদের দিয়ে, ছাত্রছাত্রী দিয়ে তারা ওই তাদের অভিমতটা লিপিবদ্ধ করুক। তাহলে আমরা বুঝতে পারবো যে কতজন আমরা সক্রিয়ভাবে সেই সব জায়গাতে আসতে পারবো। আমি তো একটা নজির দিলাম, একটা জায়গা দিলাম, এটা একটি ছোট্ট ব্যাপার যে আমরা তো দায়বদ্ধ ছিলাম সেই সমস্ত কাদের কাছে না, সেই সমস্ত অপেক্ষাকৃত বৃদ্ধ প্রাক্তনী যারা এই ট্রানজিশন পিরিয়ডে শিকার হয়েছে। আমিও ছিলাম, আমাকে শিখতে হয়েছে। আমি একসময় লিডার ছিলাম কম্পিউটার জগতে, আমাদের মানে লিডার বলতে অন্য লিডার না, মানে আমার সহকর্মী যারা ছিলেন তাদের মধ্যে সমস্যা বলতে পারবে, তাদের মধ্যে লিডারদের মধ্যে একজন ছিলাম। কিন্তু পরবর্তীকালে আমি দেখলাম জ্ঞানের জগতে ওই এক জায়গায় থাকা যায় না। এটা আমাদের বলেছিলেন প্রিন্সিপাল ডক্টর রামচন্দ্র পাল, জ্ঞানের জগতে আমার কথা মানে প্রিন্সিপাল ডক্টর রামচন্দ্র পাল, ওনার বক্তব্য হচ্ছে যে তুমি এক জায়গায় আছো ঠিক আছে, কিন্তু এগিয়ে যাচ্ছে সব জগৎ, তাহলে তুমি রিলেটিভলি পেছনে যাচ্ছ, পিছিয়ে যাচ্ছে। এই পিছিয়ে যাওয়া ব্যাপারটা কিন্তু জ্ঞানের রাজ্যে সবসময় হবে। আর কম্পিউটার যেভাবে এসেছে, আমার মনে পড়ে কম্পিউটার আন্দোলনের মানে কম্পিউটার যাতে না আসে, কম্পিউটার আমাদের সমস্ত চাকরি বাকরি নষ্ট করে দেবে সেই আশঙ্কায়, যদিও আমি তার বিপরীত মনোভাব পোষণ করতাম সেই সময়। কোন সময় বলছি? 66-67 সালে, যখন আমি পড়তে যাচ্ছি ন্যাশনাল লাইব্রেরিতে, এমএসসির কথা বলছি, সেই সময় বেশ কয়েকজন আমাকে ঘিরে ধরলো যে এই দেখুন এইসব হচ্ছে, মানে কম্পিউটার চলে আসছে, আমাদের সব চাকরি বাকরি চলে যাবে। বাধ্য হয়ে আমি সেখানে সিগনেচার করেছিলাম, করতে হয়। নিজের অস্তিত্ব বজায় রাখতে গেলে একটা সঠিক সময় বেছে নিতে হয়। করেছিলাম আমি সেটা, আমি সই করেছিলাম যে কম্পিউটার আমাদের দরকার নেই, এরকম আর কি মোটামুটি ব্যাপারটাই ছিল। পরে কি হলো, পরে দেখলো যে কম্পিউটার ছাড়া উপায় নেই, সবাই বুঝে গেছে সেটা, সেদিন বোঝেনি। যাই হোক, অগ্রগতি চিন্তার ভাবনারও একটা মানে মুশকিল আছে, সবসময় সব কথা বলা যায় না। কত হিস্ট্রিতে এরকম ধরনের কত উদাহরণ আছে, গ্যালিলিও, কোপারনিকাস ইত্যাদি অনেক কিছু আছে সায়েন্সের হিস্ট্রিতে। আমি অত ডিটেলসের মধ্যে এই প্ল্যাটফর্মকে নিয়ে যেতে চাই, প্ল্যাটফর্ম ব্যবহার করে সেইখানে যেতে চাই না। এখন কথা হচ্ছে, আমি কেবল এই কথাই বলবো যে আমাদের মুখটাকে অন্তত একটুখানি মানে ধৈর্যশীল হতে বলছি, আর কিছু না। ধৈর্যশীল হন, অন্য সবাই বক্তব্য শুনুন, আপনার বক্তব্য যদি সেখানে মেজরিটি হয়, সেই বক্তব্য অনুসারে সভা চলবে, মানে প্রতিষ্ঠান চলবে। এইটাই আমি বলতে চাই। সবাইকে আবার উষ্ণ অভ্যর্থনা এবং আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। হ্যাঁ শ্রবণ, তুমি তৈরি করো, সামনে একটু হারমোনিয়ামটা ওই পাশে নিয়ে নাও। আচ্ছা, একটা মোবাইল পাওয়া গেছে ঘরের মধ্যে, হ্যাঁ, তো মোবাইল যদি কারোর হারিয়ে থাকে তিনি মঞ্চে এসে বলে নিয়ে যাবেন, এইটা হচ্ছে একটা কথা। কি আমরা অনেকটা পিছনে চলেছি, আমাদের এখানে একটা ডকুমেন্টারি দেখানোর বিষয় রয়েছে। আমরা 12টায় শুরু করে ভেবেছিলাম, কিন্তু 12টার সময় তো 12টাই হয়ে গেল এখন আমার বলতে এসে। আমি কতগুলো কথা খুব সংক্ষেপে প্রিসাইজলি আপনাদের বলি। 25 বছরের সংগঠনে সেই গোড়ার দিন থেকে, সলতে পাকানোর দিন থেকে আমরা মাস্টারমশাইদের সঙ্গে লেগেছিলাম, লেগে আছি।
কৃষ্ণনাথ কলেজে যে চরিত্র, জাতি ধর্ম বর্ণ রাজনীতি অরাজনীতি নির্বিশেষে যে কৃষ্ণনাথ কলেজের ছাত্র আমরা ছিলাম, আমাদের মাস্টারমশাইদের শিক্ষায়, আমাদের মাস্টারমশাইদের গড়ে তোলা এই সংগঠনকে আমরা সমস্ত রকম সংকীর্ণতার ঊর্ধ্বে এখনো পর্যন্ত রাখতে পেরেছি। এখানে আমাদের সভাপতি, যিনি ছাত্র জীবনে এই কলেজে ছাত্র পরিষদ করতেন, এর সেক্রেটারি, যিনি ছাত্র জীবনে এই কলেজে এসএফআই এর রাজনীতি করতেন, এর যিনি সহসভানেত্রী স্নিগ্ধাদি, তিনি এই কলেজে ডিএসও করতেন। তারপর তৃণমূল তো তখন ছিল না, তা আমাদের ক্যাশিয়ার হচ্ছে তৃণমূলের লোক। এর সত্ত্বেও আমরা একসাথে চলছি।